হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। তোমাদের জন্য যে এসএসসি এমটিএস এর ক্লাস শুরু করেছিলাম, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস। আজ হচ্ছে আমাদের, এটা 7 হবে না, এটা হবে আজ হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস। এর আগে আমরা 7টা ক্লাস করেছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এই ক্লাসগুলো হচ্ছে। তো নতুন হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তুমি যদি জিকে নিয়ে সমস্যা তোমার থাকে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে জিকে নিয়ে যে কোনো পরীক্ষায় আর ভাবতে হবে না। এসএসসি জিডিতে আমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিল, তেমনই এসএসসি এমটিএস এর বিগত দিনের পরীক্ষাতেও বহু প্রশ্ন এসছে কমন। আর এবছরের পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে কমন আসবে, ঠিক আছে? তো প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা বর্তমানে করছি, সেই প্রিভিয়াস ইয়ার শেষ হয়ে গেলে আমরা কিন্তু মোস্ট এক্সপেক্টেড প্রশ্নোত্তর করব। আজ হচ্ছে 8 নাম্বার ক্লাস। আজ আমরা যেটা করব, 6 অক্টোবর 2021 সালে পরীক্ষা হয়েছিল, তার সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর একটু সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা যদি 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020, 2021, 22, 23 সালের এমটিএস পরীক্ষার প্রিভিয়াস প্রশ্নোত্তর, তারপর টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু যদি তোমরা চাও, তাহলে আমাদের জিকে পেড গ্রুপে জয়েন করতে হবে, যার জন্য তোমাদের 249 পে করতে হবে। আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমরা বলে দেবো যে কীভাবে পেমেন্টটা করবে। পেমেন্ট করার পর তোমাদেরকে আমাদের যে পেড গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেই পেড গ্রুপে আমরা জয়েন করিয়ে দেবো। তারপর এক এক করে যেমন যেমন করে ক্লাস হবে, সেরকমভাবে পিডিএফগুলো এক এক করে তোমরা পেতে থাকবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখব কি আছে। নিচের কোন ব্যক্তিকে 2020 সালে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছিল? দেখো, 2020 সালে কাকে দেওয়া হয়েছিল সেটা বর্তমানে আর বিশেষ ইম্পর্টেন্ট নয়। যদিও এসএসসি কিন্তু কখন কি প্রশ্ন দেয় তাদের কিছু ঠিক নেই। তারা কিন্তু 3-4 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স, এমনকি 10 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত দিয়ে দিচ্ছে। এতদিনের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিলে আমাদের কি সম্ভব এতগুলো মনে রাখার? না, কিছুতেই সম্ভব নয়। তাই প্রিভিয়াস ইয়ারগুলো করছি, যদি এখান থেকে পরীক্ষায় চলে আসে তো আমরা করতে পারবো। তো দেখো, এটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, তাও তোমরা জেনে রাখো। অরুণ জেটলিকে ভারতের মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল 2020 সালে। চলো বর্তমানে 2023 সালে কে কে পুরস্কার পেয়েছেন একটু দেখে নিই। পদ্মবিভূষণ 2023 সালে পেয়েছেন কারা, এই যে তোমাদের ডিটেলসটা বলবো, এই ডিটেলসটা তোমাদের ইম্পর্টেন্ট। বালাকৃষ্ণ দোষী, জাকির হোসেন, এস.এম. কৃষ্ণ, দিলীপ মহালানবিশ, শ্রীনিবাস বর্ধন, মুলায়ম সিং যাদব, এই ছজনকে পদ্মবিভূষণ পুরস্কার এবারে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর পদ্মভূষণ কারা পেয়েছেন? এস.এল. ভীরাপ্পা, বাণী জয়রাম, শ্রীচিন্না জিয়ার, সুমন কল্যাণপুর, কপিল কাপুর, সুধা মূর্তি, কুমার মঙ্গলম বিড়লা, দীপক ধর, কমলেশ ডি প্যাটেল, এতজন পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবে প্রত্যেকেই। ক্লাস ভালো লাগছে, প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ড্যাশ হলো কুর্গের কোডভা সম্প্রদায়ের ফসল কাটার উৎসব। দেখো, লাস্ট আমরা একটা শিফটে প্রশ্ন করেছিলাম যে কুর্গের কি প্রশ্ন করেছিলাম, পূর্বের কোডভা সম্প্রদায়ের অস্ত্রের উৎসব, অস্ত্র চালনার উৎসব, সেটা আমরা পড়েছিলাম। কিন্তু আজ বলছে কি ফসল কাটার উৎসব। তাদের ফসল কাটার উৎসব হচ্ছে পুট্টারি। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুট্টারি ফসল কাটার উৎসব। এটা কুর্গের কোডভা, মানে হচ্ছে কর্ণাটক রাজ্যে কুর্গ বলে একটা জায়গা আছে, ঠিক আছে? 3 নম্বর দেখবো আমরা। নিচের কোনটি লুইস ক্যারলের একটি বইয়ের নাম? লুইস ক্যারলের একটি বইয়ের নাম নিচের কোনটি? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে এলিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। এলিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, এটি হচ্ছে লুইস ক্যারলের লেখা একটি বই, মোস্ট ইম্পর্টেন্ট বই। কিছু কিছু বিদেশি লেখকের বইয়ের নামও মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের তো মোটামুটি 100 বই মুখস্থ রাখতেই হবে, সঙ্গে বিদেশি 40-50টা বইয়ের নাম মুখস্থ রাখতে হবে, যেগুলো পরীক্ষায় আসে। নেক্সট দেখো, 30শে জুলাই 2020 পর্যন্ত ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়কের নাম বলুন। তো এটা হচ্ছে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, তো আমাদের যেহেতু পুরনো দরকার নেই, তো এটাকে হবে কারেক্ট আনসার মনপ্রীত সিং, ঠিক আছে? 2020 সাল পর্যন্ত মনপ্রীত সিং ছিল।
আর বর্তমানে যদি তোমাদের প্রশ্ন থাকে, বর্তমানে ভারতীয় আন্তর্জাতিক হকি দলের জাতীয় হকি দলের ক্যাপ্টেনের নাম কি, তখনও বলতে হবে মনপ্রীত সিং। পরবর্তী প্রশ্নে চলে যাব, নিচের কোন ভারতীয় উৎসবটি মাটির উপরে মাখন, দই ইত্যাদির একটি পাত্র ঝুলিয়ে মানুষের পিরামিড তৈরি করে তা ভাঙার চেষ্টা করে উদযাপন করা হয়? তো প্রত্যেকে আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো। তোমরা উত্তরটা বলবে, কোন উত্তরটা হবে সেটা তোমরা কমেন্টে বলবে, আমি ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তর তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেক দিন আমি দেখছি মাত্র 2-1 আমার স্টুডেন্ট আছে যেগুলো কিন্তু তোমরা করছো, বাকিরা করছো না। তো প্রত্যেকে কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 6 দেখো, গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা ড্যাশ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গঙ্গা ব্রহ্মপুত্রের যে অববাহিকা বা গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন, সেটা কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত? ছবি দেখে নাও, ছবি দেখলেই বুঝতে পারবে। এই যে গঙ্গা নদী এইখান থেকে উৎপত্তি হয়ে এই দিক দিয়ে যাচ্ছে গঙ্গা নদী, এখানে পশ্চিমবঙ্গ, তারপরে বঙ্গোপসাগরে পড়ছে। ব্রহ্মপুত্র নদী এই দিক থেকে আসছে, তিব্বত দিয়ে আসছে, এই দিক থেকে আসাম দিয়ে ঘুরে আবার কিন্তু সেই একই জায়গাতে পতিত হচ্ছে, ঠিক আছে, বঙ্গোপসাগরে। আর গঙ্গার যে বদ্বীপ সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর এই যে ব্রহ্মপুত্রের যে নদীদ্বীপ সেটা মাজুলি দ্বীপ, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। এই যে বেসিনটা, এই বেসিনটার অক্ষাংশ কত? 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর। এটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অক্ষাংশ। বোঝা গেছে? নেক্সট দেখব, মাটির কোন অংশে হিউমাস থাকে? এ হরিজন, সি হরাইজন, ব্যাড রক নাকি বি হরাইজন? দেখো মাটি যে থাকে না, এই ধরো মাটির উপরই এখানে গাছ হচ্ছে, চলো ছবিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে মাটির যে লেয়ারগুলোকে বিভিন্ন হরাইজনে ভাগ করা হয়। প্রথমেই থাকে যেটা এইখানে যে জায়গাটা, এটা হচ্ছে অর্গ্যানিক লেয়ার, এখানে হিউমাস থাকছে। তারপরে এ হচ্ছে টপ সয়েল, মিনারেলস উইথ হিউমাস। তারপর ই হরাইজন মানে হচ্ছে এলুভিয়েশন লেয়ার থাকে। বিতে হচ্ছে সাবসয়েল, বি হরাইজনের সাবসয়েল। সি হরাইজন হচ্ছে প্যারেন্ট রক যাকে বলা হয়, আর আর হরাইজনকে বেড রক বলা হয়। তাহলে বেড রক মানে কোনটা? একেবারে নিচে যেটা থাকছে সেটা হচ্ছে বেড রক। মাটির কোন অংশে হিউমাস থাকে? তাহলে হিউমাস দেখে নাও কোথায় আছে, মিনারেলস উইথ হিউমাস কোথায় থাকে? এই যে এই জায়গার থেকে এই জায়গা এ হরাইজনে মিনারেলস উইথ হিউমাস থাকে। বোঝা গেছে? এত সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। এমন একবার বলে দিলেই তোমাদের এগুলো মনে থেকে যাবে। নেক্সট দেখবো, স্পঞ্জগুলি প্রাণী জগতের ড্যাশ ফাইলামের অন্তর্ভুক্ত। স্পঞ্জ কোন ফাইলামের অন্তর্ভুক্ত? স্পঞ্জ কোন ফাইলামের অন্তর্গত? চলো আমরা দেখে নিই স্পঞ্জ কোন ফাইলামের অন্তর্গত। এই দেখো, স্পঞ্জগুলো এই টাইপের থাকে। এই টাইপের প্রত্যেকটা স্পঞ্জ, যত রকমের স্পঞ্জ থাকে সেগুলো কিন্তু এই টাইপের সমুদ্রের তলায় বসবাস করে স্পঞ্জ। এগুলো পরিফেরা অন্তর্ভুক্ত। তো এটা ঢেকে গেল আমার, চলো পরিফেরা দেখে নেবো। এই যে এটা হচ্ছে পরিফেরার অন্তর্ভুক্ত। কি পরিফেরা পড়বে। দেখো প্রাণী জগতের যে ক্লাসিফিকেশন সেই ব্যাপারটা দেখে নাও। ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস দুভাগে ভাগ করছে, ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটস। উইথ ব্যাকবোন যাদের মেরুদণ্ড আছে তাদেরকে একটা ভাগ করেছে, আর উইদাউট ব্যাকবোন যাদের মেরুদণ্ড নেই। তা দেখে নাও, একটা হচ্ছে গরম রক্ত, একটু মন দিয়ে দেখে নাও। গরম রক্তের প্রাণী কারা? যেমন হচ্ছে পাখি আর ম্যামেলস, ঠিক আছে। আর শীতল রক্তের হচ্ছে ফিশ, রেপটাইলস, এমফিবিয়ান্স। ব্যাং হচ্ছে এমফিবিয়ান্সের মধ্যে পড়ছে। আর এদিকে দেখো উইদাউট ব্যাকবোন, যাদের কি নেই, যাদের মানে মেরুদণ্ড নেই, যেমন স্পঞ্জগুলো হচ্ছে পরিফেরা, এগুলো হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত। যেমন সাপ বা সরীসৃপ হচ্ছে অ্যানালিডা, এইসব শামুক টামুকগুলো হচ্ছে মলাস্কা শ্রেণীর, ঠিক আছে। তো এইগুলো স্ক্রিনশট নিয়ে রেখে নাও। এতগুলো ক্লাসিফিকেশন কিন্তু করা হয়, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট থাকে সেগুলো বলে দিলাম। নেক্সট দেখো, আহমেদাবাদ শহর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? আহমেদাবাদ শহর আমরা জানি যে গুজরাট রাজ্যে অবস্থিত, আর এটা ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। তো কোনটা সত্য নয় এখানে বলতে বলছে। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত, এটা তো একদমই ঠিক আছে। আহমেদাবাদকে প্রায়ই ভারতের ম্যানচেস্টার হিসেবে উল্লেখ করা হতো, এটাও ঠিক আছে। আহমেদাবাদ তুলা উৎপাদনকারী এলাকার খুব কাছাকাছি অবস্থিত, এটাও ঠিক। গুজরাট, মহারাষ্ট্র এরা কিন্তু তুলা উৎপাদনে
প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর আহমেদাবাদে প্রথম মিলটি 1895 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু ভুল আছে। তাহলে খুঁজতে আমাদের কি বলেছে, সত্য নয় কোনটা, তাহলে এটা কিন্তু সত্য নয়। চলো 10 নম্বর, নিচের কোনটি উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যশৈলী? উত্তরাখণ্ড রাজ্যের নৃত্যশৈলী নিম্নের কোনটি? উত্তরাখণ্ড রাজ্য, উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? দুটো রাজধানী আছে উত্তরাখণ্ডের, হচ্ছে গার্সিয়ান আর দেহরাদুন। ঠিক আছে, গ্রীষ্মকালীন রাজধানী গার্সিয়ান, শীতকালীন রাজধানী দেহরাদুন। উত্তরাখণ্ডের নৃত্যটা দেখে নাও, এটা হচ্ছে উত্তরাখণ্ডের নৃত্য, নাম হচ্ছে চলিয়া। চলিয়া হচ্ছে উত্তরাখণ্ডের নৃত্যের নাম। চলো 11 নম্বর দেখবো আমরা, জাতীয় পরিসংখ্যান কমিশনের সুপারিশ অনুসারে ভারতের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সিরিজের ভিত্তি বছর 2004-05 থেকে ড্যাশে জানুয়ারি 2015 থেকে কার্যকর করা হয়েছে। কি বলেছে? জাতীয় পরিসংখ্যান কমিশনের বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক কমিশন সুপারিশ অনুসারে ভারতের জিডিপি সিরিজের যে ভিত্তি বছর, সেটাকে 2004-05 থেকে 2011-12 ভিত্তি বছর আগে ছিল। ভিত্তি বছর যদি প্রশ্ন থাকে জিডিপির ভিত্তি বছর কত, তখন 2005 থেকে 2011-12 বলতে হবে, কিন্তু সেটাকে পরে চেঞ্জ করে দিয়েছে কি 2004-05 থেকে জানুয়ারি 2015 পর্যন্ত। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? 2011-12। নেক্সট দেখবো 12 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোনটি সরকারি খাতের বীমা কোম্পানি নয়? ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে সরকারি খাতের বীমা। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, এটাও সরকারি খাতের বীমা। সাধারণ বীমা কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাও হচ্ছে সরকারি খাতের বীমা, কিন্তু এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এটা সরকারি খাতের বীমা নয়। ঠিক আছে, অপশন 3 কারেক্ট আনসার। 3 নম্বরে যাব, 13 নম্বর, ভারতের সংবিধানের ড্যাশ অংশ সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের ধারা আছে 448টি। ঠিক আছে, তারপর বর্তমানে যেটা বলছি আমি, পার্ট আছে 25টি, শিডিউল আছে 15টি। তো এখানে দেখো অংশ সংবিধানের, তাহলে ভারতীয় সংবিধানের যে দেখে নাও, এটা হবে 20, পার্ট 20 সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত, আর ধারা হচ্ছে 368। কত নম্বর ধারা? আর্টিকেল 368 পার্ট 20 ভারতের সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত। এখন একটা প্রশ্ন বহুবার পরীক্ষায় আসে যে ভারতীয় সংবিধানের যে সংশোধন পদ্ধতি, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 14 দেখো, 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির মাদাম তুসোর মোমের জাদুঘরে নিচের কোনটি ভারতের একমাত্র রাষ্ট্রপতির মোমের মূর্তি রয়েছে? ভারতের একমাত্র রাষ্ট্রপতি যার মোমের মূর্তি রয়েছে দিল্লির মাদাম তুসো মোমের জাদুঘরে, তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। 15 নম্বর প্রশ্ন, গঙ্গা এবং সোনের মতো নদীগুলি ড্যাশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল, যা প্রাচীন ভারতের একটি মহাজনপদ? প্রাচীন ভারতে আমরা জানি 16টি মহাজনপদ ছিল, সেই 16টি মহাজনপদের মধ্যে ধীরে ধীরে 15টা মহাজনপদ বিলুপ্ত হচ্ছে এবং বৃহৎ আকার ধারণ করছে মগধ। সেই মগধের মধ্যেই প্রবাহিত হয়েছিল এইসব নদীগুলো, গঙ্গা, সোন, এইসব নদীগুলো। মগধটা সাধারণত এই বিহার উত্তরপ্রদেশ এরিয়াতে ছিল। ঠিক আছে, তো মগধ কারেক্ট আনসার হবে। মগধের ভৌগোলিক যে অবস্থান সব দিক থেকেই ঠিকঠাক ছিল, সেজন্যই কিন্তু এরা বৃহৎ আকার ধারণ করছে। 16 দেখো, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য 6 এর জন্য প্রচেষ্টা করে, ড্যাশের জন্য। এটা ইংলিশ থেকে বাংলা করতে গিয়ে এরকম হয়েছে। এটা হচ্ছে যে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 কি নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পরীক্ষার সময় তুমি কেন 99% স্টুডেন্ট করতে পারবে না। তা আমি প্রত্যেক দিনই তোমাদের বলি যে 2-3টে এরকম প্রশ্ন থাকবে, যে দুটো প্রশ্নকে তুমি বাদ দিয়ে 25টার মধ্যে 22টা যদি করে আসতে পারো, তাহলে কিন্তু তুমি সবার থেকে মানে যারা পাস করবে, পাস করার মতো ধরে রাখো। ঠিক আছে, লিঙ্গ সমতা অর্জন এবং সমস্ত নারী ও মেয়েদের ক্ষমতায়ন, কোনটা কারেক্ট আনসার হবে? উত্তরটা বলে দিচ্ছি আমি তোমাদের, শুধু কারেক্ট আনসার হবে সকলের জন্য জল ও স্যানিটেশন প্রাপ্যতা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। অর্থাৎ প্রত্যেকের জন্য জল, স্যানিটেশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা করাই হচ্ছে যে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 6 এর লক্ষ্য। 17 ভারতের সংবিধান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়?
ভারতের সংবিধান, চলো চারটাই অপশন একবার পড়ে দেখি কোনটা সত্য নয় সেটা দেখা যাবে। এটি রাষ্ট্রকে ধর্মের বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয়। এর নির্মাতারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মডেল বেছে নিয়েছেন, এটা ঠিকই আছে। এটি সমস্ত ব্যক্তি এবং সম্প্রদায়কে যে কোনো ধর্মের স্বীকার, অনুশীলন এবং প্রচারের স্বাধীনতা প্রদান করে, এটাও ঠিক আছে। এটি ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে, এটাও ঠিক আছে। তাহলে সত্য নয় কোনটি? এটি রাষ্ট্রকে ধর্মের বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয় না, এটা ভুল আছে। রাষ্ট্রকে ধর্মের বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে বাধা দেয় না। রাষ্ট্রে যদি ইচ্ছা করে রাষ্ট্র, তাহলে ধর্মের বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, প্রাচীন ভারতীয় পাণ্ডুলিপিগুলি সাধারণত তাল পাতা বা ড্যাশ গাছের ছালে লেখা হতো, যা হিমালয়ে জন্মে। এই গাছটার নাম হচ্ছে বার্চ গাছ। কি গাছ? বার্চ গাছ। যে গাছটা হিমালয়ে জন্মায়, এটা হচ্ছে সাধারণত তাল পাতা বা গাছের ছালে লেখা হতো, বার্চ গাছের ছালে। 19 দেখবো, চোখের পিউপিল আকার ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। চোখের যে পিউপিল আকার, এটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত? আমাদের যে চোখ আছে, সেই চোখের মধ্যে যে কালো জায়গাটা, রঙিন জায়গাটা যেটা দেখতে পাওয়া যায়, সেই যে আকারটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত? দেখবে এই জায়গাটাতে আলো যেমন আছে, বেশি আলো পড়লে সেটা কিন্তু সংকুচিত হয়, কম আলো পড়লে সেটা বড় হয়। এটা হচ্ছে আইরিস। কিসের দ্বারা? আকার ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আইরিস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আইরিস মানে চোখের সঙ্গে কয়েকটা যে মানে তারের মতো জিনিস লাগানো থাকে, যারা টেনে চোখটাকে বড় করে তারপর ছোট করে, এই জিনিসটা। দেখো, বন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? বন সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? একটি বনে গাছগুলি উদ্ভিদের উপরের স্তর তৈরি করে, ঠিক আছে। বনভূমি ক্ষয় থেকে মাটি রক্ষা করে, এটাও ঠিক। একটি বনে গুল্মগুলি উদ্ভিদের সর্বনিম্ন স্তর গঠন করে, এটা কিন্তু। বন জলবায়ু, জলচক্র এবং বায়ুর গুণমানকে প্রভাবিত করে, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা আছে? 3 নাম্বার। একটি বনে গুল্মগুলি মানে গুল্ম জাতীয় গাছ যেগুলো, সেগুলো উদ্ভিদের সর্বনিম্ন স্তর গঠন করে, না, এটা ভুল আছে। তাহলে আমাদের ভুলটাই খুঁজতে বলেছে, 3 নম্বর কারেক্ট আনসার হবে। 4 দেখো, নিচের কোনটি ভারতে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি পেলিওলিথিক সাইট? ভারতে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি পেলিওলিথিক সাইট। কারেক্ট আনসার হবে হুনাসাগি। এইটা আমিও প্রথম দেখলাম এই প্রশ্নটা, আমার মনে হচ্ছে না যে আমি জীবনে মানে কোনোদিন হয়তো পড়েছি, তো এই মুহূর্তে আমার এই প্রশ্নটা সম্পর্কে কোনো রকমের আইডিয়া আসছে না। ঠিক আছে, নিচের কোনটি ভারতের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি পেলিওলিথিক সাইট? হুনাসাগি নামটাই হয়তো প্রথম শুনলাম, হয়তো টাইপ ভুল হয়েছে বা কিছু হয়েছে। চলো নেক্সট দেখছি আমি, যদি এটা যদি কিছু ভুল পাই তো আমি পরে তোমাদের বলব। 22 হচ্ছে, ড্যাশ একটি যন্ত্র যা একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ বলেছে কি, বিভব পার্থক্য। বৈদ্যুতিক দুটো পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য নির্ণয় করবে কোন যন্ত্র? বিভব প্রভেদ কার দ্বারা মাপা হয় এখানে বলতে চাই। আমরা প্রত্যেকে জানি ভোল্টামিটার দ্বারা বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। তাহলে এই ভোল্টামিটার দ্বারা বিভব প্রভেদ মাপা হয়ে থাকে। ঠিক আছে, ভোল্ট মিটার বা ভোল্টামিটার। পরবর্তী 23 হচ্ছে, কোন সালে ভারত সরকার সংসদের একটি আইন দ্বারা প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপন করে? আমরা মোবাইল খুললেই এখন দেখবে শুধুমাত্র এই মিউচুয়াল ফান্ডের অ্যাডভার্টাইজ দেখতে পারবে তোমরা। এটা একটি আইন দ্বারা প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপন করে। কত আইনে ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপিত হচ্ছে? 1963। 1963 সালে প্রথম মিউচুয়াল ফান্ড কিন্তু স্থাপিত হচ্ছে। তোমরা যারা বেকার আছো তাদের জন্যও বলি, এসআইপি কিন্তু করা সবারই উচিত এবং খুব ভালো জিনিস। মিনিমাম 100 টাকা মান্থলি দিয়েও এসআইপি করা যায়। তুমি যদি প্রত্যেক মাসে 100 টাকা দিয়ে তুমি যদি করো, এটাই কিন্তু তোমার লং টার্মে অনেক টাকা কিন্তু হয়ে দাঁড়াবে। ঠিক আছে, লং টার্মে ইন্টারেস্টটা অনেক বেশি পাওয়া যায়। 24 হচ্ছে, দেখো, ক্রিকেটার জাহির খান 2020 সালে ড্যাশ পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্রিকেটার জাহির খান, এটাও রিপিটেড প্রশ্ন। ক্রিকেটার জাহির খান 2020 সালে কি পুরস্কার পেয়েছিলেন সেটা কিন্তু এখন আর ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখো পদ্মশ্রী।
কারেক্ট আনসার কি হবে? ভারতের সংবিধানের 57 অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের সংবিধানের যে অনুচ্ছেদ 57 সেখানে কি বলা হয়েছে। এতগুলো আমাদের পড়ার, একবার পড়ে দেখি কি বলছে। অনুচ্ছেদ 57-এ বলা হয়েছে একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত যিনি অধিষ্ঠিত এই সংবিধানের অনন্য বিধান সাপেক্ষে সেই পদে পুনর্নির্বাচনের জন্য যোগ্য হবেন। অর্থাৎ একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি বর্তমানে আছেন তিনি আবার রাষ্ট্রপতি যখন নির্বাচন হবে তিনি আবার সেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি আবার ভোটে দাঁড়াতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা বলা হয়েছে আর্টিকেল 57-এ। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে বেশি বেশি। 2023 সালের যদি কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও তোমরা 2023 সালের বা 2024 সালের, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও আমরা একটা গ্রুপ করেছি যেটা হচ্ছে সিএ পিডিএফ গ্রুপ 2023-24। এখানে জয়েন করতে তোমাদের 99 টাকা পেমেন্ট করতে হবে। আমরা টেলিগ্রামে একটা পেইড গ্রুপ করেছি, ঠিক আছে, 99 টাকা পেমেন্ট করতে হবে, যেখানে 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমেই পেয়ে যাবে। আর 2024গুলো যেমন যেমন মাস শেষ হবে মাসের শেষে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ঠিক আছে, তো যদি জয়েন করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করো তোমরা।